নমস্কার সবাইকে। আনকাট আড্ডার একটি নতুন সেগমেন্ট শুরু হলো। এইখানে আমি প্রতি সপ্তাহে আপনাদের আজকের দিনের রাজনৈতিক ও পারিপার্শ্বিক যে অবস্থা চলছে তার সম্বন্ধে, তার ইতিহাস সম্বন্ধে এবং বর্তমান পরিস্থিতি সম্বন্ধে অবগত করব। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো বন্দে মাতারাম নিয়ে, বন্দে মাতারাম গানটিকে নিয়ে আজকের যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে তাই নিয়ে আমি আপনাদের কিছু কথা আজকে বলবো। ভারতের ইতিহাস কেবল যুদ্ধ, চুক্তি বা রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাস নয়, এটা কিছু এমন প্রতীকেরও ইতিহাস যা কোটি কোটি মানুষকে এক সুতোয় বেঁধেছিল। তেমনই একটি প্রতীক হলো বন্দে মাতরম। আজ পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে এই গানটিকে বাধ্যতামূলক করা নিয়ে যে তীব্র আইনি ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে তার গভীরে যেতে হলে আমাদের বর্তমান রাজনৈতিক কোলাহল থেকে দূরে আজ থেকে প্রায় 150 বছর আগের ইতিহাসে ফিরে যেতে হবে। আমাদের জানতে হবে যে এই ইতিহাসটি কি ছিল। সালটা ছিল সম্ভবত 1875 বা 1876। ব্রিটিশ ভারতের তৎকালীন সরকারি কর্মকর্তা এবং প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি গান রচনা করলেন, বন্দে মাতরম। গানটি মূলত সংস্কৃত ভাষায় রচিত, তবে এতে কিছু বাংলা শব্দেরও মিশ্রণ ছিল। বঙ্কিমচন্দ্র যখন এটি লেখেন তখন এটি কোনো রাজনৈতিক আন্দোলনের উদ্দেশ্যে লেখা হয়নি। 1882 সালে তার বিখ্যাত রাজনৈতিক ঐতিহাসিক উপন্যাস আনন্দমঠ প্রকাশিত হয় এবং এই গানটি সেই উপন্যাসের অন্তর্ভুক্ত হয়। উপন্যাসে দেখা যায় 76-এর মন্বন্তরের প্রেক্ষাপটে একদল সন্ন্যাসী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এবং তৎকালীন অরাজকতার বিরুদ্ধে লড়াই করছেন, আর তাদের প্রেরণা এই বন্দে মাতরম গানটি। বঙ্কিমচন্দ্র এই গানে ভারতকে কোনো মানচিত্র বা ভূখণ্ড হিসেবে দেখেননি। তিনি দেশকে দেখিয়েছিলেন এক মা বা দেবী হিসেবে। তিনি লিখেছিলেন, তং হি দুর্গা দশ প্রহর ধারিণী, অর্থাৎ তুমি 10 হাত বিশিষ্ট দুর্গা। এই রূপকটি পরবর্তীকালে যেমন শক্তির উৎস হয়ে উঠেছিল, তেমনি 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিতর্কের বীজও বপন করেছিল। 1896 সাল কলকাতায় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার এই গানটি রাজনৈতিক মঞ্চে গাওয়া হয়। গানটি সুরারোপ করেন এবং স্বয়ং গেয়ে শোনান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এই গানটি গণ আন্দোলনের রূপ নেয় 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে। 1950 সালে যখন বাংলাকে 2 ভাগে ভাগ করার চক্রান্ত করা হলো, তখন বাঙালি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাস্তায় নেমে এসেছিল। সেই সময় বন্দে মাতরম হয়ে ওঠে প্রতিরোধের মূল স্লোগান। অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, বাঘা যতীন থেকে শুরু করে ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীরা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে এই ধ্বনি উচ্চারণ করতেন। ব্রিটিশ সরকার এতটাই ভীত হয়ে পড়েছিল যে জনসমক্ষে বন্দে মাতরম বলা বা গানটি গাওয়া আইনিভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু স্বাধীনতা আন্দোলন যত এগোতে থাকে, এই গানটিকে কেন্দ্র করে ভারতীয় সমাজের অভ্যন্তরে কিছু মৌলিক মতপার্থক্য তৈরি হতে শুরু করে।
1930-এর দশকে যখন ভারতের স্বাধীনতা আন্দোলন পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দিকে এগোচ্ছে, তখন মুসলিম লীগ এবং কিছু মুসলিম নেতা এই গানের কয়েকটি স্তবক নিয়ে আপত্তি তোলেন। তাদের যুক্তি ছিল, ইসলামের মূল এক ঈশ্বরবাদ বিশ্বাস। সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া অন্য কাউকে বা কোনো মাতৃভূমিকে দেবী বা উপাস্য হিসেবে আরাধনা করা ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। যেহেতু গানের শেষ অংশে দেশকে দেবী দুর্গা, লক্ষ্মী বা সরস্বতীর সাথে তুলনা করা হয়েছে, তাই মুসলিম সমাজ দাবি করে যে এই গানটি একটি বহুত্ববাদী দেশের সার্বজনীন গান হতে পারে না। এই জটিল পরিস্থিতি সমাধানের জন্য 1937 সালে কংগ্রেস একটি কমিটি গঠন করে, যার সদস্য ছিলেন জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু এবং মৌলানা আবুল কালাম আজাদ। এই কমিটি রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ নেন। রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্ট জানান যে উপন্যাস বা সাহিত্যের অঙ্গ হিসেবে এই গানটি চমৎকার, কিন্তু একটি বহুধর্মীয় দেশের সাধারণ জাতীয় মঞ্চে এর শেষের অংশটি সবার জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে। এই কমিটির সুপারিশে কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে বন্দে মাতরম এর কেবল প্রথম দুটি স্তবক, যেখানে ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা রয়েছে, সুজলাং সুফলাং মালয়জ শীতলাম, সেটি জাতীয় মঞ্চে গাওয়া হবে এবং বাকি অংশটি বাদ দেওয়া হবে। 1947 সালে দেশ স্বাধীন হলো। এবার প্রশ্ন উঠল, স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত মানে ন্যাশনাল অ্যান্থম কোনটা হবে? একদিকে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক জয় হে, অন্যদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বন্দে মাতরম। দীর্ঘ আলোচনার পর 1950 সালের 24শে জানুয়ারি সংবিধান সভার শেষ অধিবেশনে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ একটি ঐতিহাসিক ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, জনগণ মন অধিনায়ক গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত মানে ন্যাশনাল অ্যান্থাম হিসেবে ঘোষণা করা হলো। তবে স্বাধীনতা আন্দোলনে বন্দে মাতরম গানটির যে ঐতিহাসিক অবদান রয়েছে তাকে সম্মান জানিয়ে এটাকেও সমমর্যাদায় ভারতীয় স্তোত্র বা জাতীয় গীতি হিসাবে মানে ন্যাশনাল সং হিসেবে গ্রহণ করা হলো। সংবিধান সভার এই সিদ্ধান্তের পেছনে একটা গভীর দূরদর্শিতা ছিল। জনগণ মন অধিনায়ক গানটিতে ভারতের সমস্ত রাজ্য, জাতি ও ধর্মের অন্তর্ভুক্তি ছিল, যা একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোর সাথে নিখুঁতভাবে মিলে যায়। অন্যদিকে বন্দে মাতরমের ঐতিহাসিক আবেগকে সম্মান দেয়া হয়েছিল। এর প্রথম দুটি স্তবককে জাতীয় স্তোত্র ঘোষণা করা হয়। আইনি দৃষ্টিকোণ থেকে আমাদের সুপ্রিম কোর্টের কিছু রায় জানা প্রয়োজন। ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, যেখানে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে মানে ন্যাশনাল অ্যান্থামকে সম্মান জানানোর জন্য কথা সুস্পষ্টভাবে বলা আছে। কিন্তু জাতীয় স্তোত্র বা বন্দে মাতরম গাওয়ার বিষয়ে সংবিধানে কোনো কঠোর বাধ্যতামূলক নির্দেশ নেই। 2017 সালে ভারতের সুপ্রিম কোর্ট একটি মামলা শুনানিতে স্পষ্ট জানিয়েছিলেন যে সংবিধানে জাতীয় স্তোত্র বা ন্যাশনাল সং গাওয়ার কোনো বাধ্যতামূলক আইনি বাধ্যবাধকতা রাখা হয়নি, যদিও প্রতিটি নাগরিকের এর প্রতি শ্রদ্ধা থাকা উচিত। এবার আমরা আলোচনা করব বর্তমান বিতর্কের সবচেয়ে সংবেদনশীল অংশটি নিয়ে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এবং মুসলিম ধর্ম যারা পালন করেন
তাদের একটা বড় অংশ কেন এই গানটিকে গাইতে অনিচ্ছা প্রকাশ করছেন। একে কোনো রাজনৈতিক বিতর্ক হিসেবে না দেখে তাদের ধর্মীয় ও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমাদের বোঝা খুব প্রয়োজন। ইসলাম ধর্মের মূল ভিত্তি হল এক ঈশ্বরবাদ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ইসলামে কোনো বস্তু, ব্যক্তি, মূর্তি বা দেশকে ঈশ্বর বা দেবীর সমতুল্য মনে করে তার সামনে মাথা নত করা বা তার আরাধনা করাকে মহাপাপ বা শিরক হিসেবে গণ্য করা হয়। মুসলিম সমাজ বা মাদ্রাসা কর্তৃপক্ষের মূল আপত্তিগুলো হলো দেশের দৈবীকরণ করা। বন্দে মাতরম শব্দের অর্থ মাতা তোমাকে বন্দনা করি। এখানে দেশকে কেবল ভালোবাসার কথা বলা হয়নি। উপন্যাসের প্রেক্ষাপট অনুযায়ী দেশকে মহিষাসুরমর্দিনী দুর্গা হিসেবে বন্দনা করা হয়েছে। মুসলিমদের মতে দেশকে ভালোবাসা ইসলামের অঙ্গ, কিন্তু দেশকে ঈশ্বরের স্থান দেওয়া বা তার পুজো করা ইসলামের নিয়মের পরিপন্থী। অসুবিধাটা ঠিক এই জায়গা থেকেই আমার মনে হয় উৎপত্তি হয়েছিল। যদিও সরকার কেবল প্রথম 2 স্তবকের গাওয়ার কথা বলেছে, যেখানে নদী, ফল, ফসলের বর্ণনা রয়েছে, তবুও সমালোচকদের মতে পুরো গানটির যে মূল ঐতিহাসিক ও ধর্মীয় চরিত্র, তা থেকে একে আলাদা করা মনে হচ্ছে যাচ্ছে না। ভারতের সংবিধানের 30 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা স্থাপন এবং তা পরিচালনা করার বিশেষ অধিকার দেয়া হয়েছে। মাদ্রাসাগুলোর নিজস্ব একটা ধর্মীয় এবং আধ্যাত্মিক রুটিন থাকে, যেখানে আচমকা একটি ভিন্ন ধর্মীয় ভাবাবেগের গান বাধ্যতামূলক করা হলে তা তাদের ইসলামিক সাংবিধানিক স্বায়ত্তশাসনের ওপর হস্তক্ষেপ বলে তারা মনে করছে। তাদের ধর্মীয় আচার আচরণকে বাধা দেয়া হচ্ছে বলে তারা মনে করছে। এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপি সরকার কেন এই বিজ্ঞপ্তি জারি করলো? সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এর কারণ মূলত 2টি। প্রথমত, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, কালচারাল ন্যাশনালিজম। বর্তমান সরকারের আদর্শ হলো ভারতের মূল সনাতন সংস্কৃতি হলো ভারতের জাতীয়তার ভিত্তি। তাদের মতে দেশকে মা হিসেবে কল্পনা করা ভারতীয় সভ্যতার প্রাচীন ঐতিহ্য। তাই একে কোনো নির্দিষ্ট ধর্মের চশমা দিয়ে না দেখে দেশের প্রতি শ্রদ্ধা হিসেবে দেখা উচিত। দ্বিতীয়ত, ঐক্যবদ্ধ শিক্ষা ব্যবস্থা। সরকারের যুক্তি, রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে যদি একই জাতীয় স্তোত্র গাওয়া হয় তবে শিক্ষার্থীদের মধ্যে একতা এবং সমতার বোধ তৈরি করবে। মাদ্রাসাগুলো যেহেতু সরকার থেকে অনুদান বা স্বীকৃতি পায়, তাই সাধারণ শিক্ষা ব্যবস্থার মূল স্রোতে তাদের যুক্ত করার এটি একটি প্রয়াস মাত্র। দেখুন, সরকারের যুক্তিও যদি আপনি একটু আলোচনা করেন খুব একটা কিন্তু ভুল নয়। তাহলে এই পুরো আলোচনার পর আমরা কি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারি? ইতিহাস সাক্ষী, জোর করে কখনো দেশপ্রেম বা শ্রদ্ধা তৈরি করা যায় না। স্বাধীনতা আন্দোলনে মৌলানা আবুল কালাম আজাদ বা আশফাক উল্লাহ খানের দেশপ্রেম নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না, অথচ তাঁরা প্রথাগত উপায়ে এই গানটি গাননি। দেশপ্রেমের বহিঃপ্রকাশ এক একজনের কাছে এক এক রকম হতেই পারে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের কাজ হওয়া উচিত বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখা। বন্দে মাতরম আমাদের গর্ব, আমাদের ইতিহাস। কিন্তু যখনই একে আইনি নোটিশ দিয়ে বাধ্যতামূলক করার চেষ্টা করা হয়, তখনই এটি তার
স্বতঃস্ফূর্ততার মর্যাদা হারিয়ে একটি রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের মূল কাজ জ্ঞান বিতরণ এবং সম্প্রীতি বজায় রাখা। সেখানে কোনো নীতি চাপানোর আগে যদি সমস্ত অংশীজন মানে যারা শিক্ষার সঙ্গে যুক্ত এবং শিক্ষক এবং ধর্মীয় প্রতিনিধিদের সাথে আলোচনা করে একটি ঐক্যমত্যে পৌঁছানো যেত, তবে হয়তো এই বন্দে মাতারাম নিয়ে, যেটা আমাদের গর্ব, সেটা নিয়ে এত বিতর্কের সৃষ্টি হতো না। দেশপ্রেম কখনো আইনি বাধ্যবাধকতা নয়, এটি মনের ভেতরের একটি অনুভূতি। আজ পশ্চিমবঙ্গের এই নতুন পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ যেন রাজনৈতিক মেরুকরণের শিকার না হয়, সেটাই হোক আমাদের কাম্য, সেটাই হোক আমাদের আপামর পশ্চিমবঙ্গবাসীর একমাত্র অনুরোধ। আপনার কি মনে হয়, সরকারের এই সিদ্ধান্ত কি আসলে জাতীয় সংহতি বাড়াবে, নাকি এটি আমাদের সমাজের বহুতত্ত্ববাদী পরিকাঠামোকে আঘাত করছে? কোনো রকম কটু শব্দ ব্যবহার না করে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। তথ্যভিত্তিক নিরপেক্ষ আলোচনার স্বার্থে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আজ এখানেই শেষ করছি। যদি আমার বক্তব্য আপনাদের ভালো লাগে তাহলে আনকাট আড্ডাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, রাখবেন যাতে আমাদের বক্তব্য আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। নমস্কার, খুব ভালো থাকবেন। আবার পরের সপ্তাহে নিশ্চয়ই আসছি আপনাদের কাছে নতুন কোনো বিতর্কিত বিষয় নিয়ে। ভালো থাকবেন।